ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং। তোমরা কেমন আছো সবাই? আশা করতেছি সবাই এখন পর্যন্ত সুস্থ আছো, ভালো আছো। আমাদের আজকের টপিক হচ্ছে প্রেগনেন্সি উইথ আরএসআইসি ইমিউনাইজেশন। এই টপিকটাতে হচ্ছে তোমাদের কয়েকভাবে আসতে পারে। হয়তো টপিকটা আসতে পারে একটা ফুল টার্ম প্রেগনেন্সি সাথে একটা আরএস নেগেটিভ মাদার, অথবা আসতে পারে যে একটা মাল্টিগ্রাভিড ওমেন, তার আগে একটা বেবি হয়েছে, সে তখন হচ্ছে কোনো আইসিমিউনাইজেশন হয় নাই, এখন সেভাবে আসছে আরএস নেগেটিভ মাদার হিসাবেই আমরা প্রেজেন্ট করব। আরেকটা হতে পারে যেটা তার আইসিইউ ইমিউনাইজেশন অলরেডি ডেভেলপ করছে। এই তিনভাবে তোমাদের কাছে পেশেন্ট আসতে পারে। সো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের কেসের জন্য। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই টপিকে আমরা আস্তে আস্তে কী কী আলোচনা করব। প্রথমে হচ্ছে আমরা কেসটা সম্পর্কে একটু বলে নেব, তারপর এই কেস থেকে কী কী পড়তে হবে, ইনভেস্টিগেশন কী করবা, ট্রিটমেন্ট কীভাবে দিবা, প্লাস এখানে হচ্ছে বেবির ম্যানেজমেন্টও একটু আসবে সাথে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ইউজুয়ালি একটা পেশেন্টকে যখন আমরা একটা কেস বলা শুরু করব, তখন কী জিনিসটা খেয়াল করতে হবে। প্রথমে হচ্ছে পেশেন্টের নাম, আমি আগের ক্লাসেও বলেছি। তারপর হচ্ছে এজ, তার গ্র্যাভিডা কত, প্রাইমি গ্র্যাভিডা না মাল্টি গ্র্যাভিডা, সেটা আমাকে উল্লেখ করতে হবে। দেন পেশেন্টটা হচ্ছে হেলিং ফ্রম কোথা থেকে, তার সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা কীরকম, সেটা আমাকে খেয়াল করতে হবে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এটাই, যখন হচ্ছে আমরা একটা অফ কেস প্রেজেন্ট করব, তার প্রথম পয়েন্টটা থাকবে কিন্তু প্রেগনেন্সি ফর এত উইকস। এই জিনিসটা কখনোই বলা যাবে না, তার যত কমপ্লেনই থাকুক না কেন, আমার প্রথম কমপ্লেনটাই আনবো হচ্ছে আমি প্রেগনেন্সি ফর এত উইকস। তারপর এটার সাথে আমার যা যা কমপ্লেন থাকতে হবে, হয়তো ডায়াগনোসড কেস অফ আরএস নেগেটিভ মাদার, ডায়াগনোসড কেস অফ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, তারপর থাকতে পারে তার যদি প্রেশারের পেশেন্ট হয় তাহলে ব্লাডিং অফ ভিশন, রাইজিং অফ বিপি, এই জিনিসগুলো আসবে। কিন্তু আমরা প্রথম পয়েন্টটাই শুরু করব প্রেগনেন্সি ফর এত উইকস দিয়ে। তারপর আমরা যখন হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বলবো, তখন কি বলাটা শুরু করব। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আমরা প্রথমে শুরু করব শি ওয়াজ রেগুলারলি মেনস্ট্রুয়েটিং ওমেন উইথ এভারেজ ফ্লো অ্যান্ড ডিউরেশন এত উইকস ব্যাক। তারপর কি আসবে, দেন হচ্ছে শি ডায়াগনোসড অ্যাজ প্রেগনেন্সি বাই স্ট্রিপ টেস্ট, দেন ইট ওয়াজ কনফার্মড বাই আলট্রাসোনোগ্রাফি। দেখো আমি কি বললাম, প্রথমে হচ্ছে কি দিয়ে এটা করলাম, কনফার্ম করলাম স্ট্রিপ টেস্ট দিয়ে, তারপর হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। এর সাথে আমাকে যেটা বলতে হবে, হার ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা কবে ছিল, অ্যাকর্ডিং টু দ্যাট হার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা কত। খেয়াল করো, আমার বলাটা হচ্ছে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, অ্যাকর্ডিং টু দ্যাট হার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি হচ্ছে এইটা। ধরো একটা পেশেন্ট আসছে যে সে তার এলএমপিটা মনে নেই, তখন সে কী করবে, তাহলে তার যে ফার্স্ট আলট্রাসোনোগ্রামটা ছিল সেটা কি তার ফার্স্ট ট্রাইমেস্টারে করে না সেকেন্ড ট্রাইমেস্টারে করে, সেখান থেকে আমার ইজিডিটা ক্যালকুলেট করে বলতে হবে। তাহলে তখন আমরা বলবো সে কুড নট মেনশন হার ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, নাও হার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ওয়াজ এত, হুইচ ওয়াজ ক্যালকুলেটেড বাই ফার্স্ট ট্রাইমেস্টার অফ আলট্রাসোনোগ্রাফ অর সেকেন্ড ট্রাইমেস্টার অফ আলট্রাসোনোগ্রাম। এইভাবে আমাকে বলতে হবে। তারপর হচ্ছে পেশেন্টের আর কোনো কমপ্লেন আছে কিনা সেটা বললাম। তারপর পেশেন্টটা হচ্ছে রেগুলার অ্যান্টিনাটাল কেয়ারে ছিল কিনা সেটা আমাকে মেনশন করতে হবে। একটা পেশেন্টের ধরো কমপ্লিকেশান ক্রিয়েট করছে, কিন্তু কমপ্লিকেশানগুলো সে কত উইক্সে ধরছে, তার কি প্রথম থেকেই ছিল, সে কি রেগুলার ডক্টরের কাছে যাচ্ছিল না, এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তারপর কারো যদি আরএস আইসোমিউনাইজেশন থাকে, তাহলে কখন থেকে তার টাইটারটা পজিটিভ হয়েছে, কখন তার টাইটারটা মানে ফার্স্ট ট্রাইমেস্টারের টাইটার কত ছিল, হয়তো তার লাস্ট 1 মান্থ ধরে টাইটারটা খুব ইনক্রিজ করতেছে, সেই জিনিসগুলো আমাকে আনতে হবে। তারপর আমি কি লিখবো, তারপর হচ্ছে তার বাউল ব্লাডার হ্যাবিটটা কেমন, তারপরে হচ্ছে নাও শি অ্যাডমিটস ইন দিস হসপিটাল ফর বেটার ম্যানেজমেন্ট। তাহলে আমার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইনলেসটাতে আমি কী কী আনলাম, প্রথমে আনলাম সে রেগুলারলি মেনস্ট্রুয়েটিং ওমেন কিনা, মানে হয়তো সে রেগুলারও ছিল অথবা ইরেগুলারও থাকতে পারে। তারপর তার এলএমপিটা কত, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা কত, তার প্রেগনেন্সিটা কীভাবে কনফার্ম করলাম, তা সে কি রেগুলার অ্যান্টিনাটাল কেয়ারে ছিল কি না, তার আদার কোনো কমপ্লেন ছিল কি না, তার যে আরএস নেগেটিভ মাদার সেটা কি সে আগের থেকে জানতো নাকি প্রেগনেন্সিতে এসে ধরা পড়লো, যদি ধরা পড়ে তার কি টাইটার কি পজিটিভ কিনা মানে বাড়ছে কিনা ইনক্রিজিং কিনা, সেই জিনিসটা আনলাম। দেন বাউল ব্লাডার হ্যাবিট। আরেকটা যেটা আনতে হবে সেটা হচ্ছে টিটেনাস ইমিউনাইজেশন, সে টিটেনাস ইমিউনাইজেশনটা করছে কিনা সেটাও কিন্তু আমার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসেই চলে আসবে। দেন শি অ্যাডমিটস ইন দিস হসপিটাল ফর বেটার ম্যানেজমেন্ট।
তারপর আসবে আমার পাস্ট হিস্ট্রিটা কি, পাস্ট হিস্ট্রিটা বলার পর তার কন্ট্রাসেপটিভ হিস্ট্রি কী ছিল, ফ্যামিলি হিস্ট্রিতে পজিটিভ কিছু আছে কি না, ডায়াবেটিস, হাইপারটেনশন, সেগুলো আনলাম। এরপরে চলে আসবো আমরা কিসে, জেনারেল এক্সামিনেশানে। এই পেশেন্টটাতে যখন আমরা জেনারেল এক্সামিনেশান করব তখন আমার কয়েকটা জিনিস খুব ভালোভাবে হাইলাইট করতে হবে, কারণ আরএস নেগেটিভ মাদারের সাথে কিন্তু কয়েকটা কমপ্লিকেশান খুব কোরিলেটেড। কী কী কমপ্লিকেশান কোরিলেটেড, যেমন তার পলিহাইড্রামিনাস থাকতে পারে, প্রি অ্যাক্লামশিয়া থাকতে পারে। সুতরাং এই পেশেন্টে হচ্ছে আমি আমার অ্যানিমিয়াটা চেক করলাম, ব্লাড প্রেশারটা খুব ভালোভাবে ফোকাস করলাম যে তার কমপ্লিকেশান কোনো ডেভেলপ করতেছে কিনা। যখন অ্যাবডোমিনাল এক্সামিনেশান করলাম তখন সিম্ফাশিও ফান্ডাল হাইটটা কি করেসপন্ড করতেছে নাকি বেশি, তার থেকে আমি কি আইডেন্টিফাইটা করলাম, তার পলিহাইড্রামিনাস ডেভেলপ করছে কিনা। এই জিনিসগুলো যখন আমরা করব অবশ্যই খেয়াল করব সিম্ফাশিও ফান্ডাল হাইট আর অ্যাবডোমিনাল গার্ডটা। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আমরা যখন গ্রিপগুলো দেখব, আমরা কী কী গ্রিপ দেখলাম, ফান্ডাল গ্রিপ দেখলাম, ল্যাটারাল গ্রিপ দেখলাম, পেলভিক গ্রিপ দুটা দেখলাম। এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পেলভিক গ্রিপগুলা, আমরা যে বইটা ফলো করি ইউজুয়ালি আন্ডার গ্র্যাজুয়েটের দত্ত ফলো করি। দত্ততে যদি তোমরা দেখো লিওপোল্ড ম্যানোভার বা গ্রিপগুলা 4টা গ্রিপ দেওয়া আছে ছবি, কিন্তু থার্ড আর ফোর্থ গ্রিপটা কিন্তু একটু অন্যভাবে। তোমাদের লাস্ট ক্লাসে আমাদের খুবই প্রিয় একজন ম্যাডাম রাশিদা ম্যাডাম পড়াইছে, খুবই সুন্দরভাবে পড়াইছে টপিকটা। তোমাদের কিন্তু ওখানে দেখবা এবং সাথে একটা পিডিএফও দিয়ে দিছে। ওখানে যেভাবে আমাদের গ্রিপগুলো দেওয়া, মানে ফার্স্ট পেলভিক গ্রিপটা কোন দিকে দেওয়া, সেকেন্ড পেলভিক গ্রিপ কোন দিকে দেওয়া, এই জিনিসগুলো একটু হাইলাইটেড করতে হবে, তোমরা খেয়াল করবা। তাহলে আমরা শুরু করলাম কি দিয়ে, একটা পেশেন্টকে যদি আমরা যখন দেখব, পালপেশন দেখলাম, সুপারভিশন পালপেশন করে দেখলাম কোনো টেন্ডারনেস আছে কি না। টেন্ডারনেস যখন দেখব অবশ্যই যাতে আমাদের চোখটা পেশেন্টের আয়ের দিকে, মুখের দিকে থাকে, তার ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখতে হবে। আমরা কিন্তু শুধুমাত্র অ্যাবডোমিনাল দিকে তাকায়া কখনোই পালপেশনটা খেয়াল করব না, তাহলে আমাদের টেন্ডারনেসটা আছে কি না সেটা কিন্তু মিস হয়ে যাবে। দেন হচ্ছে আমরা কি করলাম, তোমাদেরকে এর আগের ক্লাসে আমি দেখাইছিলাম কীভাবে সিম্ফাশিও ফান্ডাল গ্রিপটা মারতে হয়, সেটা আমরা দেখলাম। দেন হচ্ছে আমরা অ্যাবডোমিনাল গার্ডটা দেখলাম। দেন হচ্ছে আমরা 4টা গ্রিপ দেখলাম, ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ। ফান্ডাল গ্রিপ এবং ল্যাটারাল গ্রিপকে যখন দেখলাম তখন আমাদের চোখ থাকবে কিন্তু পেশেন্টের দিকে বা পেশেন্টের হেডের দিকে। যখন আমরা ফার্স্ট পেলভিক গ্রিপ দেখব তখন কিন্তু আমাদের মুখটা ঘুরে যাবে পেশেন্টের পায়ের দিকে। আবার যখন আমরা সেকেন্ড পেলভিক গ্রিপে যাব তখন আবার ফেসের দিকে। একটু মানে একটু এলোমেলো হয়, কিন্তু আমাদের এই জিনিসটাই ফলো করে এইভাবেই আমাদের গ্রিপগুলো দেখতে হবে। আচ্ছা, এভাবে আমরা দেখা শেষ হওয়ার পরে যেটা করব, সাথে হচ্ছে যেটা পেশেন্টের মানে ইম্পর্টেন্ট হচ্ছে অসকালটেশনটা, মানে ফিটাল হার্ট রেটটা কত সেটাও কিন্তু আমাকে দেখতে হবে। আচ্ছা, এরপর আমরা যখন আমাদের বলাটা বলবো তখন কি বলবো, আমরা কি বলবো যে পেশেন্টের সিম্ফাশিও ফান্ডাল হাইট এত, অ্যাবডোমিনাল গার্ড এত, ফান্ডাল গ্রিপে আমরা কি পাইলাম, হেড পাইলাম না বাটক পাইলাম, ল্যাটারাল গ্রিপে কোন সাইডে আমরা ব্যাক পাইলাম না। আমরা দেখার সময় এভাবে দেখব, কিন্তু বলার সময় কিন্তু আমাদের বলাটা হয়ে আসবে কয়েন সাইজ। কীভাবে আমরা কয়েন সাইজ করব, বলবো অন ইন্সপেকশন অ্যাবডোমেন ইজ ইউনিফর্মলি এনলার্জড। তারপর কি দেখবো, তার স্ট্রায়া গ্র্যাভিডাম আছে কিনা, লিনা লাইগ্রা আছে কিনা, সেগুলো দেখলাম। এটা করলাম। আম্বিলিকাসটার পজিশনটা কেমন, ইভার্টেড কিনা সেটা বললাম। দেন হচ্ছে ইউনিফর্ম এনলার্জড, আম্বিলিকাস, গ্র্যাভিডারাম, লিনিয়া নাইগ্রা, এগুলো আমরা বলে গেলাম। বলে যাওয়ার পরে বলতে হবে সিম্ফাশিও ফান্ডাল হাইটটা কত, সেটা কি করেসপন্ড কিনা। ধরো সিম্ফাশিও ফান্ডাল হাইট হচ্ছে 28 সেন্টিমিটার, হুইচ করেসপন্ড টু দ্য জেস্টেশনাল এজ, এইভাবে আমাকে বলতে হবে। তারপর কি, তারপর বলবো আমরা হচ্ছে অ্যাবডোমিনাল গার্ডটা কত সেন্টিমিটার। দেন তারপর হচ্ছে আমরা চলে যাব পেশেন্টের প্রেজেন্টেশনটা, বাচ্চার প্রেজেন্টেশনটা বলে আসবো, কেফালিক ইন প্রেজেন্টেশন অর কি লঙ্গিচুডিয়াল লাই, এইভাবে আসবে। আমরা কিন্তু কখনোই বলবো না অন ফান্ডাল গ্রিপে এ ব্রড পেলভিক স্ট্রাকচার পাচ্ছি, ব্রড সফট স্ট্রাকচার পাবো যেটা করেসপন্ড টু ব্রিজ, এই বলাটা কিন্তু এরকম হবে না। আমাদের চলে আসবে প্রেজেন্টেশনটা কেমন, লাইটা কেমন, বলে ফেললাম। তারপর ফিটাল হার্ট রেট ইজ অডিবল, ফিটাল মুভমেন্ট ইজ ফাউন্ড, এইভাবে বলতে হবে, এই জিনিসটা খেয়াল করবে। তারপর চলে আসবো আমরা ডায়াগনোসিসে। যখন ডায়াগনোসিসে আসবো তখন অবশ্যই আমরা বলে নিব ফ্রম হিস্ট্রি অ্যান্ড মাই ক্লিনিক্যাল এক্সামিনেশান মাই প্রফেশনাল ডায়াগনোসিস ওয়াজ এত গ্র্যাভিডা, এত উইকস অফ প্রেগনেন্সি, লাইক প্রাইমারি গ্র্যাভিডা, 28 উইকস অফ প্রেগনেন্সি, তারপর হচ্ছে উইথ আরএস নেগেটিভ মাদার। এইভাবে কিন্তু আমাদের এই বলাটা বলতে হবে। আর যদি কারো হচ্ছে ধরো আগের
দুইটা স্টিল বার্থ ছিল বা একটা স্টিল বার্থ ছিল বা আইউরি ছিল, তখন কিন্তু ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি বলতে হবে। এইভাবে আমরা আমাদের ডায়াগনোসিসটাতে চলে গেলাম এবং আমাদের কেসটা কমপ্লিট করলাম বলা। এখন এই টপিক থেকে কি ইম্পর্ট্যান্ট, এই টপিকে তোমাকে প্রথমটাই শুরু করবে তোমার ডায়াগনোসিসটা কি বলো, তারপর বলবে যে তুমি এখানে কেন তুমি বললা যে এটা যে আরএস নেগেটিভ মাদার। কেন বললাম, কারণ আমরা পেশেন্ট কাছ থেকে জানতে পারছি তার ব্লাড গ্রুপটা এইটা নেগেটিভ ব্লাড গ্রুপ। যখনই নেগেটিভ ব্লাড গ্রুপ তখনই আমাদের পরবর্তী কোশ্চেন পেশেন্টের কাছে কি হয়, তখন পরবর্তী কোশ্চেন পেশেন্টের কাছে হয় যে মা আপনার কি হাজব্যান্ডের ব্লাড গ্রুপ করা আছে, যদি করা থাকে তার ব্লাড গ্রুপটা কি। জাস্ট লাইক দ্যাট, ধরো আমার পেশেন্টের ব্লাড গ্রুপ হচ্ছে এ নেগেটিভ, হাজব্যান্ডের ব্লাড গ্রুপও এ নেগেটিভ, তাহলে কি সেটা কোনো মর্মার্থ আছে? তার কোনো মর্মার্থ নাই, কারণ দুজনেই নেগেটিভ, তার আইসিইউ ইমিউনাইজেশন হওয়ার কোনো চান্স নেই। অথবা পেশেন্টের ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভ, কোনো কারণে তুমি তখন জিজ্ঞাসা করলে হাজব্যান্ডের ব্লাড গ্রুপ আসলো নেগেটিভ, সেটারও কিন্তু কোনো ঝামেলা নেই। ঝামেলাটা আমার তখনই হবে যখন মার ব্লাড গ্রুপ হবে নেগেটিভ এবং হাজব্যান্ডের ব্লাড গ্রুপ হবে পজিটিভ। এটা আমরা খেয়াল করলাম, তার মানে আমাদের সবসময় মাথায় মাইন্ডে করতে হবে যখন আমরা একটা অবসের কেস নিব অবশ্যই আমি জিজ্ঞাসা করব ওনার ব্লাড গ্রুপটা কী। এখন ধরো একইভাবে যদি তার এটা গাইনি কেস হতো, আমরা জানলাম পেশেন্টের ব্লাড গ্রুপটা নেগেটিভ, তখন কি এটা কোনো ভ্যালু আছে? তখন কিন্তু আমাদের যে অবস্ট্রাকটিভ ভ্যালু যেগুলো আমরা টেনশন করতেছিলাম বাচ্চাটার কী হবে, এই ধরনের ভ্যালু কিন্তু নাই। সেক্ষেত্রে আমার সমস্যা একটাই, যেটা হচ্ছে আমার পেশেন্টের ওটির আগে আমাকে ব্লাডটা রেডি করে রাখতে হবে, যেহেতু নেগেটিভ ব্লাডটা অলওয়েজ অ্যাভেলেবেল না। আচ্ছা, তাহলে এরপরে আমরা কি করব, আমরা এরপর আসবো আমাদের এখানে কিছু ডেফিনেশন আছে, দুটা ডেফিনেশন একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। একটা হচ্ছে আরএস ইনকম্পাবিলিটি আর একটা হচ্ছে আরএস আইসিইউ ইমিউনাইজেশন। ইনকম্পাবিলিটিটা কি? ইনকম্পাবিলিটি হচ্ছে যখন একটা পজিটিভ ফিটাস থাকবে ইন এ নেগেটিভ মাদার, সেটাই হচ্ছে আরএস ইনকম্পাবিলিটি। এরকমভাবে আরেকটা ইনকম্পাবিলিটি আছে, সেটা কি? সেটা হচ্ছে এবিও ইনকম্পাবিলিটি। সেখানেও কি হয়, সেখানে হয়তো মার গ্রুপ ও আর হচ্ছে বাচ্চার গ্রুপ হচ্ছে এ বি বা এ বি যে কোনো একটা, সেখানেও একটা কম্পাবিলিটি হওয়ার চান্স থাকে। তারপরে ডেফিনেশনটা কি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আরএস আইসিইউ ইমিউনাইজেশন। আরএস আইসিইউ ইমিউনাইজেশন ডেফিনেশনটা কি? এটা একটু টাফ, একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। ডেফিনেশনটা হচ্ছে production of immune antibodies in an individual in response to foreign red cell antigen derived from another individual of the same species provided the first one lacks the antigen. এটা হচ্ছে আরএস আইসিইউ ইমিউনাইজেশন। এখানে দুইটা স্টেজ, একটা হচ্ছে সেন্সিটাইজেশন আর একটা হচ্ছে ইমিউনাইজেশন। এই চলে গেল আমার দুটা ডেফিনেশন। তারপর এখানে জিজ্ঞাসা করলো যে আমাদের তো আসলে অনেকগুলো ব্লাড গ্রুপ আছে, এই এতগুলা ব্লাড গ্রুপের মধ্যে আমরা শুধু এবিও নিয়েও টেনশন করি, কারণ এটা হচ্ছে প্রমিনেন্ট। একইভাবে আরএসেরও কিন্তু আমরা কিন্তু আরএস ডিটা দেখি, এটা কিন্তু আরও অনেকগুলো টাইপ আছে, যেমন বড় হাতের সি, বড় হাতের ডি, বড় হাতের ই, একইভাবে স্মল সি, স্মল ডি, স্মল ই। কিন্তু যেটা হচ্ছে বড় হাতের ডি, এটাই হচ্ছে প্রমিনেন্ট এবং মোস্ট পোটেন্ট এবং মোস্ট ইমিউনোলজিক। দ্যাটস ওয়াই আমাদের টেনশন হচ্ছে ডিটা নিয়ে। তারপর কি, তাহলে আমার যদি আরএস পজিটিভ বলি তাহলে তার মানে কি, তার ডি পজিটিভ, বড় হাতের ডিটা কিন্তু বড় হাতের ডি পজিটিভ, নেগেটিভ মানে ডিটা নেগেটিভ। আচ্ছা, এই যে আরএস কমপ্লেক্সটা এটা আমরা সাধারণত কোন ক্রোমোজোমে পাই? এটা পাই আমরা শর্ট আর্ম অফ ক্রোমোজোম 1। আচ্ছা, এখান থেকে যেটা আমরা একটা খেয়াল করলাম, তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, হয়তো তোমাদের কোশ্চেনও করতে পারবে যে এখনকার দিনে যদি তোমাকে বলা হয় যে বিয়ের আগে কিছু টেস্ট করে নিতে হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, সেই দুটো কী কী? একটা তো আমরা জেনেই গেলাম, সেটা হচ্ছে আরএস মানে এবিও ব্লাড গ্রুপ, সাথে হচ্ছে আরএসটাও দেখতে হবে, ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএস টাইপিং। আরেকটা হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া, কারণ এখনকার সময়ে আমাদের দেশে থ্যালাসেমিয়াটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। সেই কারণে আমরা মানে গাইডলাইনই চলে আসছে, ন্যাশনাল গাইডলাইন, যেটা যে বিয়ের আগে অবশ্যই ছেলে এবং মেয়ের ব্লাড গ্রুপিংটা এবং থ্যালাসেমিয়া আছে কিনা সেটা চেক করে নেওয়া দরকার। আচ্ছা, আমরা প্রথমেই বললাম যখনই আমরা দেখব যে একটা আমাদের মার হচ্ছে ব্লাড গ্রুপ নেগেটিভ, আমরা সাথে সাথে জিজ্ঞাসা করলাম হাজব্যান্ডের ব্লাড গ্রুপ কী, তার পেলাম পজিটিভ। এখন পজিটিভের পরে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে জেনোটাইপটা কি, সেটা কি হোমোজাইগাস না হেটারোজাইগাস। মানে কি হোমোজাইগাস মানে কি তার দুইটা ডি বড় হবে, হেটারোজাইগাস মানে একটা বড় ডি একটা ছোট ডি। এটা কেন আমরা দেখব?
যদি হোমোজাইগাস হয় তার মানে কি, তার যে কয়টা বেবি হবে সে কয়টা বেবি অ্যাফেক্টেড হবে। আর যদি হেটারোজাইগাস হয় তাহলে তার 50-50, 50% বেবি অ্যাফেক্টেড হবে, 50% হচ্ছে এসকেপ করে যাবে। এই জন্যই হোমোজাইগাস বা হেটারোজাইগাসটা দেখতে হয়। এবং এটা আমরা দেখি কিভাবে, এটা বলা হয় যে অ্যামনিওটিক ফ্লুইডটা কালেক্ট করে সেখান থেকে আমরা সেল ফ্রি ফিটাল ডিএনএর মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি হোমোজাইগাস বা হেটারোজাইগাস কিনা। আচ্ছা, তাহলে আমাদের মাটা আসলো, মাটাকে আমার হিস্ট্রি নেওয়ার সময় আরও কিছু জিনিস পয়েন্ট উল্লেখ করতে হবে, সেটা আমি উল্লেখ করে গেছি। তবু আমি বলতেছি কী কী জিনিস, সেটা হচ্ছে তার হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন ছিল কিনা। ধরো সে একটা প্রাইমি পেশেন্ট, তার আগে কোনো ইস্যু নাই, তাহলে আমাকে প্রথমেই জিজ্ঞাসা করতে হবে তার ব্লাড ট্রান্সফিউশনের কোনো হিস্ট্রি আছে কিনা। হয়তো সে নেগেটিভ, কিন্তু তার কোনো কারণে কোনো সময় অ্যাক্সিডেন্টালি বা কোনো কিছু তাকে পজিটিভ ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছে, অথবা এই প্রেগনেন্সিতে তার থ্রেটেন্ড অ্যাবর্শন ছিল, সেখান থেকে কী হবে, ফিটোপ্লাসেন্টাল যে ট্রান্সফিউশন হয়ে সেখান থেকেও কিন্তু আইসোইমিউনাইজেশন ডেভেলপ করতে পারে। তারপর দেখলাম তার অ্যান্টিনেটাল কেয়ারে ছিল কিনা, এই অ্যান্টিবডি টাইটারটা করা হয়েছে কিনা, সাথে কোনো কোমরবিডিটি জাস্ট লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইপোথাইরয়েডিজম এগুলো আছে কিনা, তার অ্যানোমালি স্ক্যানটা করা আছে কিনা। এরপর আমরা পাস্ট হিস্ট্রিতে কী নিব। পাস্ট হিস্ট্রিতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যেটা হচ্ছে আমরা অবস্টেট্রিক চার্ট করি। অবস্টেট্রিক চার্টটা আমাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যদি সে মাল্টি পেশেন্ট হয় তাহলে তার আগে কয়টা বেবি ছিল, তার আগে কোনো অ্যাবর্শন ছিল কিনা, মোলার প্রেগনেন্সি বা একটোপিক প্রেগনেন্সি ছিল কিনা, যদি কোনো স্টিল বার্থ হয় বা হওয়ার পরে কোনো বেবি মারা যায় সেই বেবিটার কি কোনো জন্ডিস ডেভেলপ করছিল কিনা, তার যদি আগের বেবিটা পজিটিভ থাকে তাহলে কি তাকে আমরা অ্যান্টিডি ইনজেকশান দিয়েছিলাম কিনা, সেই জিনিসগুলো সর্ট আউট করে নিতে হবে। আরেকটা জিনিস খেয়াল করবো, আমরা যখন অ্যান্টিডি ইনজেকশান দেবো, অ্যান্টিডি ইনজেকশানটা আমরা কখন দেই, বাচ্চা হওয়ার পরে আমরা কি করি, বাচ্চার ব্লাডটা নিয়ে তখন দেখি বাচ্চার ব্লাড গ্রুপটা পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ আসে তখন আমরা একটা অ্যান্টিডি ইনজেকশান দিই। কিন্তু কোশ্চেনটা হচ্ছে অ্যান্টিডি ইনজেকশানটা কাকে দেওয়া হয়, মাকে দেওয়া হয় না বাচ্চাকে দেওয়া হয়? অবশ্যই অ্যান্টিডি ইনজেকশানটা আমরা মাকে দিব। তাহলে কি হবে, তার যে অ্যান্টিবডি ডেভেলপগুলো করছিল সেগুলো নষ্ট হয়ে যাবে, পরবর্তী বাচ্চাতে তার কোনো সমস্যা হবে না। এই জিনিসটাই খেয়াল করবা যে অনেক সময় এমনও ভুল হয়েছে, আমরা বলা হয়েছে যে অ্যান্টিডি ইনজেকশানটা দিয়ে দাও, কি করা হয়েছে যে ভুলে পুশ করা হয়েছে বাচ্চাকে, মাকে দেওয়া হয়। অ্যাজ এ আমরা ডেভেলপিং কান্ট্রি, এটা কিন্তু একটা কস্ট আছে, এটা খুব ভালো দাম, প্রায় 2500 থেকে 3000 টাকার মতো দাম, অনেক সময় 4000 টাকাও পড়ে, অ্যাভেলেবিলিটির উপর ভিত্তি করে। সুতরাং তুমি যদি এরকম একটা জিনিস এত টাকা নষ্ট করে ফেলো, প্লাস হচ্ছে বাচ্চাকে দিয়ে ফেলতেছো, সুতরাং এই জিনিসগুলো আমাদের খুব সেন্সিটিভ ইস্যু, একটু খেয়াল করতে হবে। প্লাস পরীক্ষার জন্য তো জানতেই হবে যে অবশ্যই আমরা মাকে ইঞ্জেকশনটা দেবো। এখন যদি আমরা জিজ্ঞাসা করি যে কী কী প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকতে পারে যার কোনো কারণে হচ্ছে ফিটোম্যাটার্নাল হেমোরেজ হতে পারে, সেগুলো কী কী। প্রথমে খেয়াল করো যে আমার অ্যাবর্শনগুলো নিয়ে আসুন, তার কোনো থ্রেটেন্ড অ্যাবর্শন ছিল কি না, আগে কোনো ইনকমপ্লিট বা স্পন্টানিয়াস অ্যাবর্শন ছিল কি না, তার আগের হিস্ট্রিতে কোনো মোলার প্রেগনেন্সি, একটোপিক প্রেগনেন্সি হিস্ট্রি ছিল কি না। এখন অনেক কিছু টেস্ট করা হয়, ইনভেসিভ টেস্ট পেশেন্ট বাচ্চাটার জন্য, যেমন ধরো করোসেন্টেসিস, অ্যামনিওসেন্টেসিস, কোরিওনিক ভেলাস স্যাম্পলিং, এগুলো করা হয়েছে কি না, তার এক্সটার্নাল কেফালিক ভার্সন হয়েছে কিনা। হয়তো এই বাচ্চাটাই ছিল ট্রান্সভার্স লাই, তাকে আমরা কেফালিক লাই করার জন্য এক্সটার্নাল কেফালিক ভার্সন করলাম, এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা। প্লাসেন্টা প্রিভিয়া আছে কিনা, কোনো অ্যাবডোমিনাল ট্রমা, তারপর তার কোনো আগের হিস্ট্রিতে কোনো ডিএনসি করা হয়েছে কিনা, ফিটাল ডেথ, মাল্টিপল প্রেগনেন্সি, সিজারিয়ান সেকশন, ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, এই সবগুলো জিনিসই কিন্তু তোমার ফিটোপ্লাসেন্টাল হেমোরেজ করতে পারে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে এই যে আরএস আইসোইমাইজেশনটা হইল, এটা কীভাবে হয়। এটা হচ্ছে পারে যদি তোমার ইনকম্পাটিবল ব্লাড ট্রান্সফিউশন করা হয়। ধরো আমি কি বললাম, আমি হচ্ছে নেগেটিভ, আমাকে যদি কোনো কারণে পজিটিভ ব্লাড দেওয়া হয় সেখান থেকে কিন্তু আমার শরীরে কী হবে, অ্যান্টিবডি ডেভেলপ করে থাকবে। তারপরে পরের বার যখন আমার এই অ্যান্টিজেনটা আবার আমি এক্সপোজার হচ্ছে তখন কিন্তু রিয়াকশানটা খুব হ্যাভি হবে। আর পরের বার এক্সপোজার যেমন কি হলো, হয়তো এই যে যখন এটা মা প্রেগনেন্ট হলো তার বাচ্চাটা ছিল পজিটিভ, মানে পজিটিভ ব্লাড গ্রুপ, এই যে তখন যে অ্যান্টিবডি ডেভেলপগুলো ছিল সেটাই হচ্ছে প্লাসেন্টা ক্রস করতেছে, করে বেবিকে এফেক্ট করতেছে। তাহলে একটা হলো ইনকম্পাটিবল ব্লাড ট্রান্সফিউশন, একটা হলো যে এই যে আমরা বললাম যে ফিটোম্যাটার্নাল ব্লাড হেমোরেজ যে কোনো কিছু দিয়ে হতে থাকতে পারে, থ্রেটেন্ড অ্যাবর্শন দিয়ে, করোসেন্টেসিস, অ্যামনিওসেন্টেসিস, এগুলো দিয়ে হতে পারে।
এখন একটা কোশ্চেন হচ্ছে, একটা মা প্রাইমারি কেস, তার কোনো ব্লাড ট্রান্সফিউশন নাই, তাহলে কি তার এই ফিটোম্যাটার্নাল হেমোরেজটা হতে পারে বা এটার চান্স কতটুকু? ইউজুয়ালি বলা হয় এই হেমোরেজটা খুব বেশি হয় থার্ড ট্রাইমেস্টারে। ফার্স্ট ট্রাইমেস্টারে বলে 6%-এর মতো, সেকেন্ড ট্রাইমেস্টারে বলে 15%-এর মতো, আর থার্ড ট্রাইমেস্টারে গিয়ে এটা প্রায় হচ্ছে 30%-এর মতো। তারপর হচ্ছে আরেকটা কোশ্চেন হচ্ছে যে ইউজুয়ালি প্রাইমারি কেসগুলো মানে প্রথম বাচ্চাটা কেন এসকেপ করে যায়, কেন প্রথম বাচ্চাটার কোনো ধরনের কোনো সমস্যা হয় না? একইভাবে চিন্তা করো, আমরা ইমিউনোলজিক্যাল যে পড়েছিলাম তখন কি আমরা পড়েছিলাম প্রাইমারি ইমিউন রেসপন্স, সেকেন্ডারি ইমিউন রেসপন্স। তার মানে কি, তার প্রথম হচ্ছে যখন ফিটাসটা ডেভেলপ হলো, পজিটিভ ফিটাস ছিল, সেই সময় কোনো কারণে হেমোরেজটা হইলো, ধরলাম সেটা থার্ড ট্রাইমেস্টারে। তাহলে প্রথম প্রাইমারি ইমিউন রেসপন্স হিসাবে আমার কোন ইমিউনোগ্লোবিনটা ডেভেলপ করবে? আমার ডেভেলপ করবে ইমিউনোগ্লোবিন এম। আমরা কি জানি, যে কয়টা ইমিউনোগ্লোবিন আছে তার মধ্যে সবচেয়ে বেশি হাই মোলেকুলার ওয়েট হচ্ছে ইমিউনোগ্লোবিন এম এর। তাহলে কি ইমিউনোগ্লোবিন এমটা হচ্ছে প্লাসেন্টা ক্রস করতে পারবে না। যদি প্লাসেন্টা ক্রস করতে না পারে তাহলে হচ্ছে বেবির কোনো অ্যাফেকশন হবে না। কিন্তু ইউজুয়ালি দেখা যায় যে 10 to 16 উইক্সের মধ্যে ইমিউনোগ্লোবিন জি চলে আসে, যে ইমিউনোগ্লোবিন জিটার অ্যাবিলিটি আছে প্লাসেন্টা ক্রস করা। তার মানে কি আমার এই প্রেগনেন্সিটা কিন্তু এসকেপ করে গেল। পরের প্রেগনেন্সি যখন হবে তখন আমার শরীরে অলরেডি অ্যান্টিবডি ডেভেলপ করা, তার মানে যখন নেক্সট প্রেগনেন্সিতে পেশেন্টটা আসবে তখনও পজিটিভ ফিটাস হলো, তখন সেই অ্যান্টিবডিটা মানে ইমিউনোগ্লোবিন জিটা প্লাসেন্টা ক্রস করে ফিটাসে যাবে, এবং ফিটাসের যে অ্যান্টিজেন মানে হচ্ছে পজিটিভ ব্লাড গ্রুপ, সেই রেড ব্লাড সেলগুলোকে সে অ্যাফেক্ট করবে, করে হচ্ছে হেমোলাইসিস করবে। এই কারণে আমরা বলবো যে ফার্স্ট বেবিটা হচ্ছে এসকেপ করে যাবে এবং ফিউচার প্রেগনেন্সিগুলো তার অ্যাফেক্টেড হবে। আচ্ছা, কিন্তু এরপরও একটা কথা আছে, সেটা হচ্ছে দেখা যায় যে সব আরএস নেগেটিভ মাদেরও কিন্তু এই আইসো ইমিউনাইজেশন হয় না। জাস্ট লাইক দেখো, তুমি একটা পেশেন্ট মানে আগের কালের মায়েরা, আমাদের কিন্তু তখন কোনো ইনভেস্টিগেশন হতো না। হয়তো এখন সে আসছে একটা কোনো মেজর অপারেশন করতে, ধরো তার টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি হবে বা ভ্যাজানাল হিস্টেক্টমি হবে, তখন আমরা দেখলাম তার হচ্ছে ব্লাড গ্রুপ নেগেটিভ, এবং আমরা হিস্ট্রি নিয়ে দেখলাম যে তার যে কয়টা বেবি আছে সবগুলোই সুস্থ। তাহলে ব্যাপারটা কি, তার কেন হচ্ছে আরএস নেগেটিভ মাদার হওয়ার পরও কেন ইমিউনাইজেশন হলো না? সেটারও একটা এক্সপ্লেনেশন আছে। সেটা এক্সপ্লেনেশন হচ্ছে আমাদের কিছু কিছু মায়ের এমন হয় যে একটা ইমিউনো রেসপন্সটা থাকে এরকম, কারো হাইপার রেসপন্ডার, কারো হাইপার রেসপন্ডার, কারো নন রেসপন্ডার। হয়তো তারা ছিল নন রেসপন্ডার বা হাইপার রেসপন্ডার। কীরকম? একটা হতে পারে যে ইনবর্ন ইনঅ্যাবিলিটি থাকে টু রেসপন্ড টু আরএস অ্যান্টিজেন স্টিমুলাস, ইমিউনোলজিক্যালি সে নন রেসপন্ডার হতে পারে, অথবা ভ্যারিয়েশন ইন স্ট্রেংথ অফ আরএস অ্যান্টিজেনিক স্টিমুলাস, মানে তার হয়তো যেটা বড় হাতের ডির কারণে না হয়ে সেটা হয়তো ছোটো হাতের সি বা ছোটো হাতের ই ছিল, সেগুলো তো ততটা ইমিউনোলজিক্যাল কম্পিটেন্ট না বা পোটেন্ট না, সেই কারণে তার আইসোইমিউনাইজেশনটা ডেভেলপ করে নাই। এছাড়া হতে পারে যে ভলিউম অফ ট্রান্সপ্লাসেন্টাল হেমোরেজ, এই হেমোরেজটা যদি লেস দেন 0.1 ml হয় তাহলে কিন্তু বাচ্চার উপর কোনো এফেকশন আসবে না, কোনো মায়েরও কোনো অ্যান্টিবডি ডেভেলপ করবে না। যখন এটা মোর দ্যান 0.1 ml হবে তখনই কিন্তু এই যে আইসোইমিউনাইজেশন হওয়ার চান্সটা আছে। আরেকটা হতে পারে কনকারেন্ট প্রেজেন্স অফ এবি ইনকম্পাটিবিলিটি, মানে কি মাদার, আমি আগেই বলেছিলাম মা ছিল ও গ্রুপ, বাচ্চাটা ছিল এ বি বা এবি গ্রুপ। তার ফলে কি ও গ্রুপে আমরা কি জানি, ও গ্রুপে থাকে অ্যান্টি এ আর অ্যান্টি বি। তো যার ফলে কি হয়, এই যে এবিও ইনকম্পাটিবিলিটির কারণেই আরএস যে আইসোইমিউনাইজেশনটা সেটা আর ডেভেলপ করতে পারে না। ওই এবি ইনকমপ্লিটের কারণেই হচ্ছে ওই অ্যাফেক্টেড সেলগুলো আগেই ডিস্ট্রাকশন হয়ে যায়, কিন্তু সেটা খুবই মাইনিউট অ্যামাউন্টে হয়। সেই কারণে সেটা ধরো হেমোলাইসিস বা হাইপারবিলিনুরি বা অ্যানিমিয়া, এই জিনিসগুলো বাচ্চা ডেভেলপ করে না। এটাই হচ্ছে এগুলার এক্সপ্লেনেশন। তারপর যদি কোশ্চেন ধরা হয় যে একটা মা হচ্ছে আরএস নেগেটিভ, বাচ্চার কী কী টাইপের প্রবলেম হতে পারে? বাচ্চার 3 ধরনের প্রবলেম হতে পারে। হাইড্রোস ফিটালিস হতে পারে, ইকট্রিয়াস গ্র্যাভিস নিউনেটারাম হতে পারে, কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। তিনটা তো বললাম, তিনটাই কি একই রকমের প্রবলেম ক্রিয়েট করবে, না কোনোটা মাইল্ড, কোনটা সিভিয়ার, কোনটা মডারেট? যেটা কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করতেছে, কনজেনিটাল অ্যানিমিয়া অফ নিউবর্ন হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে মাইল্ড। তারপরটা হচ্ছে ইকট্রিয়াস গ্র্যাভিস নিউনেটারাম, দেন হচ্ছে সবচেয়ে সিভিয়ার ফর্ম হচ্ছে হাইড্রোস ফিটালিস। আচ্ছা,
এখন হচ্ছে আমরা একটা পেশেন্ট আসলো আরএস নেগেটিভ মাদার, তাকে কি কি ইনভেস্টিগেশন দেব? প্রথমে তাকে আমি রুটিন ইনভেস্টিগেশন দেব, সাথে হচ্ছে এক্সট্রা হিসাবে আমি তাকে অ্যান্টিবডি টাইটার করতে বলবো। তাহলে এখন তো তোমাকে জিজ্ঞাসা করবে যে বলো তো রুটিন ইনভেস্টিগেশনগুলো কি? আমরা যখন ভাইভাতে বসবো ক্লিনিক্যালে, তখন চেষ্টা করবা কিছু কোশ্চেন নিজের কাছে রাখতে, যাতে হচ্ছে আমি পরের কোশ্চেনটা থেকে ম্যাডামকে ইমপ্রেস করার চান্স পাই। যেমন ধরো আমি কি বললাম, আমি রুটিন ইনভেস্টিগেশনগুলো করব প্লাস স্পেশালি অ্যান্টিবডি টাইটার দেখবো। তাহলে তোমাকে ম্যাডাম পরের কোশ্চেনটাই করবে, আচ্ছা বলো তো রুটিন ইনভেস্টিগেশনগুলো কী কী? এবার তো ইয়োর চান্স, তুমি তখন সুন্দর করে গুছায় বলো। তখন বলবো ম্যাডাম আমাদের রুটিন ইনভেস্টিগেশনগুলো হলো ব্লাডে আমরা দেখব কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএস টাইপিং, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। আমরা কিন্তু কখনোই ফাস্টিং বলবো না, আমরা আগে অনেকে বলতাম র্যান্ডম ব্লাড সুগার, না, হয় তুমি বলো ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট অথবা বলো ফাস্টিং অ্যান্ড 2 hour after 75 গ্রাম গ্লুকোজ। এই জিনিসটা বলতে হবে, কখনই আমরা র্যান্ডম ব্লাড গ্লুকোজ আর বলবো না, সেটা কিন্তু একদম অবসলিউট হয়ে গেছে। ব্লাডের হচ্ছে 5টা টেস্ট, তাহলে আর 2টা কী কী? তার 2টা হচ্ছে এইচবিএস এজি অ্যান্ড মেডিয়াল। তাহলে ব্লাড থেকে আমার কী কী হলো? কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএস টাইপিং, দেন হচ্ছে ফাস্টিং অ্যান্ড 2 hour after 75 গ্রাম গ্লুকোজ, ভিডিআরএল, এইচবিএস এজি। তারপর কি করব, আমরা একটা আরএমএ করব, আর ইমেজিংয়ের মধ্যে একটা আলট্রাসোনোগ্রাম করব। এই হচ্ছে আমার রুটিন টেস্টগুলো। আচ্ছা, এখন তোমার কোশ্চেন হচ্ছে এই যে অ্যান্টিবডি টাইটার আমরা কিভাবে দেখি, কখন দেখি? যদি পেশেন্টটা প্রাইমি হয়, তাহলে ইউজুয়ালি আমরা যেই পেশেন্টই হোক প্রাইমি বা মাল্টি, আমরা প্রথম 12 সপ্তাহের মধ্যে মানে ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে একটা অ্যান্টিবডি টাইটার করে ফেলবো। ইউজুয়ালি 12 উইক্সের দিকেই করা হয়। এখন 12 উইক্সে দেখলাম যে অ্যান্টিবডি টাইটার নেগেটিভ, তখন আমরা কবে করব? যখন সে প্রাইমি কেস, তখন করব আমরা একেবারে আবার সেকেন্ড ট্রাইমেস্টার লাস্টে মানে 28 উইক্স, দেন হচ্ছে 32 উইক্স একটা করব, আর 28 উইক্স এবং 36 উইক্স। আর মাল্টিদের ক্ষেত্রে করব 12 উইক্সের পরে এভরি 4 উইকলি। আমরা 4 উইকলি করে করে দেখব তার টাইটারটা ডেভেলপ করতেছে কিনা, কারণ সে মাল্টি, তার আগে একটা এক্সপোজার আছে, ফার্স্ট বেবি এক্সকেপ করে গেছে, কিন্তু এই বেবি তো তার এক্সকেপ করবে না। সুতরাং এই কারণে হচ্ছে আমাকে তাকে 4 উইকলি করে করে দেখতে হবে তার অ্যান্টিবডি টাইটারটা ডেভেলপ করে কিনা। আফটার 36 উইক্স পর্যন্ত আমরা করে যাব। কিন্তু এখন দেখলাম যে তার অ্যান্টিবডি টাইটার ডেভেলপ করে গেছে, এখন আমার অ্যান্টিবডি টাইটার আসছে 20 উইক্সে 1:8। তখন আমরা কি করব? সে প্রাইমি, তখন কিন্তু আমরা যে সেই 28 উইক্সের জন্য বা এরপরে আবার 36 উইক্সের জন্য আমরা ভয়ে বসে থাকবো না, আমাদের কিন্তু 4 উইকলি করে করে দেখতে হবে যে টাইটারটা বাড়তেছে কিনা। যদি আপ টু 36 উইক্স পর্যন্ত যদি আমার 1:16 পর্যন্ত থাকে, তার মানে আমার আর কোনো টেনশন নেই, আমি আমার বেবিটা আমার যখন ডেলিভারি ডেট তখনই ডেলিভারি করাবো। কিন্তু যদি আমার এনি টাইম চলে আসে 1:32 হচ্ছে আমার ক্রিটিক্যাল ভ্যালু, তখন কিন্তু আমাকে আরেকটু সাবধান হতে হবে। তখন আমি ফার্দার কি ইনভেস্টিগেশন করব? আমি চেষ্টা করব নন ইনভেসিভ টেস্ট করার জন্য। নন ইনভেসিভ টেস্টে কি? মিডিয়াল সেরেব্রাল আর্টারি পিক সিস্টোলিক ভলিউমটা দেখব, ভেলোসিটিটা দেখব। আর ইনভেসিভ হচ্ছে অ্যামনিওসেন্টেসিস, কিন্তু আমাদের বই এখনও অ্যামনিওসেন্টেসিস আছে, কিন্তু আমরা অ্যামনিওসেন্টেসিসটাকে ডিসকারেজ করব। আমরা মেইনলি ফোকাস করব মিডিয়াল সেরেব্রাল আর্টারি পিক সিস্টোলিক ভেলোসিটির উপর। খেয়াল করো, যখন আমার টাইটারটা কিন্তু 1:32 হয়ে গেছে, তখন কিন্তু আমরা এই টেস্টগুলোর জন্য আসলাম। কোশ্চেন অ্যান্সারগুলো আমি লাস্টে দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমরা এই জিনিসটা দেখব। আদারওয়াইজ কিন্তু আমি এখন এটার উপর হাইলাইট করব না, আমি শুধুই টাইটার চেক করে করে যাব, কারণ কস্ট একটা বেনিফিট রেশিও আমাদের একটা ইম্পর্টেন্ট, খুব খেয়াল করতে হবে। একটা মিডিয়াল সেরেব্রাল আর্টারি তোমার যে কোনো জায়গায় করা যাবে না, এটা একটা ডপলার স্টাডি, তোমার একটা এক্সপার্ট সনোলজিস্ট লাগবে, এক্সপার্ট একটা মানে ভালো একটা জায়গা লাগবে। হয়তো পেশেন্টটা হয়তো আমার মফস্বল আছে, আমার শুধু টাইটারের এটা আছে, আর কোনো সুবিধা নাই, আমাকে পেশেন্টকে ভালো জায়গায় রেফার করতে হবে, তখন শুধুই টাইটার করে দেখে যাও। যখন আমার ক্রিটিক্যাল ভ্যালুতে চলে আসলো, তখন আমরা এই টেস্টগুলোতে চলে আসবো। আচ্ছা, এখন আমার কোশ্চেন আসলো যে এই মিডল সেরেব্রাল আর্টারিতে আমরা পিক সিস্টোলিক ভেলোসিটি দেখতেছি, কেন এই পিক সিস্টোলিক ভ্যালুটা চেঞ্জটা হচ্ছে ধরো একটা বেবির যখন অ্যানিমিয়া ডেভেলপ করতেছে, তখন কি হয়? অ্যানিমিয়া ডেভেলপ কারণে তার কি হচ্ছে, অক্সিজেন ক্যাপাসিটিটাও কমে যাচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তখন আমার কার্ডিয়াক ভলিউমটা
আউটপুটটা বাড়াতে হচ্ছে। তো কার্ডিয়াক আউটপুট যখন বাড়াবো তখন কিন্তু আমার ভিসকোসিটিটা ফল করতেছে। এই ভিসকোসিটি যখন ফল করবে তখন হচ্ছে আমার এই যে সেরেব্রাল আর্টারিতে ব্লাড ফ্লোটা বেড়ে যাবে। এই কারণে হচ্ছে আমরা মিডল সেরেব্রাল আর্টারিটা দেখি। আরেকটা যেটা করি, আমরা যেটা বলি যে বাচ্চার আর কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য আমরা রিয়েল টাইম আলট্রাসোনোগ্রাম বলি। এখানে আমরা কি কি সমস্যা পেতে পারি, ধরো এটা কিন্তু অ্যাফেক্টেড বাচ্চা, যে নর্মাল বাচ্চা তার কিন্তু এই সমস্যাগুলো হবে না, তার কিন্তু মিডল সেরেব্রাল আর্টারি চিন্তা করারই কোনো দরকার নেই। রিয়েল টাইম আলট্রাসোনোগ্রামে আমি কী কী দেখব, মানে এই জিনিসগুলো কখন আসছে, হাইড্রোফিটালিস হয়ে যাচ্ছে বাচ্চাটা, তার একটা ফিটাল অ্যাসাইটিস ডেভেলপ করতেছে, পেরিকার্ডিয়াল ইফিউশন হচ্ছে, লিভার এনলার্জমেন্ট হচ্ছে, প্লাসেন্টাল সোয়েলিং হচ্ছে এবং ইকোজেনিক বাওয়েল পাবো। আরেকটা কি বলে, আমরা আলট্রাসোনোগ্রামে একটা পজিশন পাই যেটাকে বলা হয় বুদ্ধা পজিশন। বুদ্ধা পজিশনটা কি, সেটা হচ্ছে এ হ্যালো অ্যারাউন্ড হেড ডিউ টু ইডেমেটাস স্ক্যাল্প। কি, মাথার চারপাশে একটা হ্যালো পাবো, সেটা কি কারণে, যে ইডেমেটাস স্ক্যাল্পের কারণে। এখন আমরা একটা পেশেন্ট তো করতেছিলাম সেরেব্রাল মিডল সেরেব্রাল আর্টারি দেখতেছিলাম, কিন্তু ইউজুয়ালি এটা 35 উইকস পর্যন্ত তোমাকে ভ্যালুটা খুব ভালো দেবে, পজিটিভ ভ্যালুটা। এরপর তোমার ফলস নেগেটিভের চান্স অনেক বেশি এবং সেন্সিটিভিটি কমে যাবে। তখন আমরা কি করি, তখন অ্যামনিওসেন্টেসিস আসে। অ্যামনিওসেন্টেসিস কি, একটা ইনভেসিভ টেস্ট। এখানে হচ্ছে আমরা অ্যামনিওটিক ফ্লুইড কালেক্ট করি। কতটুকু অ্যামনিওটিক ফ্লুইড নেই, 5 to 10 ml অ্যামনিওটিক ফ্লুইড কালেক্ট করি। কখন করব, যদি প্রথমেই আমরা ফিটাল জেনোটাইপ দেখতে চাচ্ছি সে কি অ্যাফেক্টেড কিনা, মানে পজিটিভ ফিটাস কিনা। আমরা কিন্তু মায়ের পেটে থাকতেই জানতে পারতেছি যে বাচ্চাটার ব্লাড গ্রুপ কি। ধরো সেই ক্ষেত্রে আমরা দেখলাম ফিটাল জেনোটাইপটা কি, অথবা বাচ্চাটা ধরো 32 উইকস বা 33 উইক্সের দিকে আমরা জানতে চাচ্ছি, বা 34 হয়ে গেছে, যে তার কি পালমোনারি মানে লাং ডেভেলপমেন্টটা হয়েছে কিনা। তখন আমরা কি করি, এলএস রেশিওটা দেখার জন্য করি। আরেকটা কি করি, আমরা এই যে মেজার বিলিরুবিনটা, এটাই হচ্ছে অ্যামনিওসেন্টেসিস, মানে এটার মেইন ফোকাসটা এই আরএস নেগেটিভের ক্ষেত্রে, সেটা দেখার জন্য। তারপর হচ্ছে আমরা যদি বলি হাইড্রাস ফিটালিসে বা এই কনজেনিটাল অ্যানিমিয়াতে, ধরো কনজেনিটাল অ্যানিমিয়াতে নিউবর্নে বাচ্চাটা কিন্তু মায়ের পেটে থাকতে কোনো সমস্যা হয় না, হওয়ার পরে কি হয়, তার হাইপার বিলিরুবিনিমিয়া হয়। কিন্তু কেন মায়ের পেটে থাকতে তো কোনো বাচ্চাটার সমস্যা হলো না, কারণ কি, আমাদের প্লাসেন্টার কি ফাংশন আছে, এক্সক্রিটরি একটা ফাংশন আছে। সে যখন মায়ের পেটে তার হেমোলাইসিস হচ্ছে, হেমোলাইসিস হয়ে বিলিরুবিন প্রোডাকশান হচ্ছে, এই বিলিরুবিনটা প্লাসেন্টা দিয়ে এক্সক্রিট করে ম্যাটার্নাল সিস্টেমে চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, বাচ্চাটা কিন্তু কোনো অ্যাফেকশান হচ্ছে না, তার বাচ্চাটার বিলিরুবিন লেভেলটা বাড়তেছে না। কিন্তু যখন বেবিটা মানে আমরা ডেলিভারি করে ফেলছি, কট ক্ল্যাম্প করে ফেলছি, তখন কিন্তু আর প্লাসেন্টার কোনো ফাংশন নেই, তার এক্সক্রিটরি ফাংশনটা হচ্ছে না। তার কি হচ্ছে না, তখন হচ্ছে তার আনকনজুগেটেড বিলিরুবিনটা অনেক বেশি থাকে, কনজুগেশনটা হয় না, কারণ বাচ্চার লিভারটা মানে প্রিম্যাচুর বেবি ইউজুয়ালিদের ক্ষেত্রে লিভারটা ততটা এফেক্টিভ না, তাদের কনজুগেশন পাওয়ার কম। দ্যাটস ওয়াই তার বিলিরুবিনটা এক্সক্রিট হতে পারে না, কনজুগেশন হয় না, অ্যাট লাস্ট আমার হাইপার বিলিরুবিনিয়া তৈরি হয়ে যাচ্ছে, মানে বাচ্চার জন্ডিস ডেভেলপ করতেছে। এখন একটা মাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি যাতে তার আইসিইউ ইমিউনাইজেশন না হয়, এখন 3টে উপায় আমরা তাকে প্রিভেন্ট করতে পারি। একটা করতে পারি যদি তার অ্যাক্টিভ ইমিউনাইজেশন দিতে পারি। অ্যাক্টিভ ইমিউনাইজেশন কি, তাকে আমি বেবিটা হওয়ার পরে আমি দেখলাম পজিটিভ ব্লাড গ্রুপ, তাকে আমি একটা অ্যান্টিডি ইঞ্জেকশন দিয়ে দিলাম। অথবা তার যাতে কখনোই মিসম্যাচ ট্রান্সফিউশন না হয় সেটার দিকে একটা খেয়াল রাখলাম। আরেকটা হচ্ছে প্রিভেন্ট করা অথবা মিনিমাইজ করা ফিটোমাটার্নাল ব্লিডিংটাকে। কি করব, কখন করব, যখন ডেলিভারি করব তখন হচ্ছে আমরা ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা করব না, আমরা চেষ্টা করব প্লাসেন্টাতে নিজে নিজে এক্সপাল্ড আউট হয়। চেষ্টা করব আর্গোমেট্রিন না দিতে, আমরা অক্সিটোসিন ইউজ করব কিন্তু আর্গোমেট্রিন দিব না। তারপর কি করব, যখন যদি আমরা সিজারিয়ান সেকশন করি তার ব্লাডটা যাতে স্প্লিট আউট না হয়ে যায় পেরিটোনিয়াল ক্যাভিটিতে, সেই কারণে আমরা চারপাশে মপ দিয়ে রাখবো যাতে ওই ব্লাডটা স্প্লিট আউট না হয়। আর যেটা করতে হবে, আমি কখনোই সাসপেক্ট করি যে তার অ্যাব্রাপশিও প্লাসেন্টা, তাহলে আমি তাকে পালপেশন করব না। আচ্ছা, এখন এই যে আমরা অ্যান্টিডিটা দিব সেটা কত দিনের মধ্যে দিতে হবে, হয়তো এমন হতে পারে ওই সময় যে বাচ্চাটার বাবা তার অ্যাবিলিটি নেয় টাকাটা। ইউজুয়ালি বলা হয় যদি তুমি সাথে সাথে দিতে পারো সেটার এফেক্টিভিটি খুবই ভালো, যদি না দিতে পারো তুমি 48 আওয়ার মধ্যে চেষ্টা করো, 48 আওয়ার না পারলে তুমি চেষ্টা করো 7 ডেজ, আর হাইয়েস্ট লিমিট হচ্ছে 28 ডেজ।
আমার একটা কথা আছে না, নাইমা মারছে কানা মামা ভালো। এখন তাকে আমি আইসিইউ ইমিউনাইজেশনের সুযোগ দিয়ে দিচ্ছি, তার চেয়ে তো আমি যদি 28 দিনের মধ্যে আমার অ্যাবিলিটি করতে পারি বা আমার ক্ষমতা থাকে, টাকা জোগাড় করতে পারে, আমি তো পরে বাচ্চাটাকে স্কেপ করতে পারি। তো সেই হিসাবে আমার লাস্ট লিমিট দেওয়া হচ্ছে 28 days। আচ্ছা, এখন এই যে আইসোমিনাইজেশন হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা একটাভাবে দেখতে পারি। সেটা কি করে? সেটাকে বলা হয় ক্লেভারকার বেটকে টেস্ট। এই টেস্টে কি করা হয়? সেটা হচ্ছে একটা এসিড ডাইলিউশন টেস্ট। এই টেস্টের মাধ্যমে যখন আমরা এসিডটাই দিব তখন হচ্ছে ম্যাটার্নাল যে হিমোগ্লোবিনগুলো ওগুলি ডিস্ট্রয় হয়ে যাবে, কিন্তু ফিটাল হিমোগ্লোবিনটা কীরকম দেখতে লাগবে? ডার্ক রিফ্র্যাক্টাল একটা বডি লাগবে। আর মাদার হিমোগ্লোবিনটা যেটা নষ্ট হয়ে যাচ্ছে ওটাকে বলে গোস্ট বডি। এই জিনিসটা যদি আমরা দেখি যে 80টা ফিটাল ইরেথ্রোসাইট, আমরা পাওয়ার ফিল্ডটা কত দেখব? 50। আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়েছিলাম দেখবা আমরা কিন্তু পাওয়ার ফিল্ডটা আরবিসিগুলো দেখতাম, আরবিসি পাওয়ার ফিল্ড, ডাব্লিউবিসি পাওয়ার ফিল্ড, প্লেটেলেটের পাওয়ার ফিল্ড একটু চেঞ্জ ছিল। সেটা যদি আমরা 50 লোয়ার পাওয়ার ফিল্ডে হচ্ছে 80টা ইরেথ্রোসাইট দেখতে পারি, তার মানে সে রিপ্রেজেন্ট করতেছে যে তার 4 ml ফিটোপ্লাসেন্টাল হেমোরেজ হয়েছে। আর আরেকটা ব্যাপার হলো, এই যে আমরা অ্যান্টিডিটা দিই, এখানে কি থাকে? 300 মাইক্রোগ্রাম থাকে বা 1500 ইন্টারন্যাশনাল ইউনিট থাকে। এই যে 300 মাইক্রোগ্রামের মধ্যে প্রতি 10 মাইক্রোগ্রাম কি করবে? তোমার 1 ml অফ ফিটাল হোল ব্লাডটাকে ডিস্ট্রয় করতে পারবে, মানে যে এটার বিরুদ্ধে যে অ্যান্টিজেনটা ডেভেলপ করছিল সেটাকে ডিস্ট্রয় করে দিতে পারবে। এখন আমাদের ম্যানেজমেন্ট পলিসিটা কী হবে? ডেলিভারি তো করতে হবে। ধরো সে মাইল্ড কেস, তার কোনো অ্যাফেকশান নাই, আমরা কিন্তু তাকে 40 উইকস পর্যন্ত নেব। ইডিটি হচ্ছে 42 উইক্সের মধ্যে, কিন্তু আমরা কখনোই তাকে ইডিটি ক্রস করব না। যেমন ধরো আমরা পোস্ট ডেটেড প্রেগনেন্সির ক্ষেত্রে কি বলি যে আমরা আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ ওয়েট করতে পারি। যেটা আরএস নেগেটিভ মাদার তাকে আমরা কখনোই 40 উইক্সের বেশি ক্রস করব না, কারণ আমরা কি বললাম থার্ড টাইমেস্টাই তার প্রায় 30% মতো ফিটোম্যাটার্নাল হেমোরেজ হওয়ার চান্স আছে। যদি তুমি আরও ক্রস করো তাহলে তার হেমোরেজ আরও বেশি হবে। এটাই করার জন্যই আমরা কখনোই 40 উইক্সের বেশি ক্রস করবো না। এখন একটা বাচ্চা যদি অ্যাফেক্টেড হয়ে যায়, ধরলাম তার রেশিও অনেক হাই চলে আসছে, 1:32 চলে আসছে, তার 32 উইক্স, তখন আমরা কি করি? তখন আমরা চেষ্টা করবি, আমরা বলি যে আমরা যদি 34 উইক্স পর্যন্ত নিতে পারি আমরা মোটামুটি বাচ্চাটাকে বাঁচাতে পারবো। যদিও আজকাল অনেক আগে বাচ্চাকে বাঁচানো যাচ্ছে, যেমন 28 উইক্সের আগে 26 বা 7 উইক্সও বাচ্চা বাঁচানো যাচ্ছে, কিন্তু একটা বাচ্চা ম্যাচিওর হওয়া, তারপরে তার হচ্ছে ডেভেলপমেন্টের ডিলে বা কোনো সিপি হওয়া, এই জিনিসগুলো কিন্তু অনেকটাই কম হয় যদি তুমি 34 উইক্স পর্যন্ত নিতে পারো। এবং আমরা সবসময় কিন্তু একটা মাকে এনকারেজ করি, মা আপনি যদি একটা দিনও বাচ্চাকে পেটে রাখতে পারেন, ভালো মতো রাখতে পারেন, সেটা কিন্তু আপনার বাচ্চার জন্য হেল্পফুল। এই জিনিসটা কিন্তু আমাদের সবসময় কাউন্সেলিং করে দেখবে আমরা গাইনোকোলজিস্টরা এইটার জন্য। তাহলে আমরা কি করলাম? আমরা চেষ্টা করব মিনিমাম 34 উইক্স নেওয়া পর্যন্ত। এর মধ্যে এই যে অ্যামনিওসেন্টেসিস, এখানের মধ্যে 3টা লিলিস জোন আছে, ভাগ করছে জোন 1, জোন 2, জোন 3। জোন 3 হচ্ছে খারাপ, তোমাকে চেষ্টা করতে হবে ডেলিভারি করে ফেলতে। জোন 1 আমি করলাম, এরপর আবার 4 সপ্তাহ পর একবার দেখলাম, যদি সে এখনও জোন 1-এ থাকে কোনো অসুবিধা নেই, আমি তাকে যেভাবে ডেলিভারি করাই 40 উইক্স পর্যন্ত নিতে পারবো। জোন 2 দেখলাম যে টেস্ট করার পর 1 সপ্তাহ পরে করলাম যে জোন 1-এর এমে চলে আসলে জোন 1-এর মতো ট্রিটমেন্ট হবে। যদি জোন 2-তে থাকে তাহলে হচ্ছে আমাকে 2 উইকলি করে করে অ্যামনিওসেন্টেসিস করে দেখতে হবে। আর যদি জোন 3-তে চলে আসে ডেলিভারি করে ফেলতে হবে। কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটরা তোমরা এত কমপ্লিকেশন নেওয়ার দরকার নাই, তোমরা হচ্ছে অ্যান্টিবডি টাইটার পর্যন্ত যথেষ্ট, আর খুব বেশি হলে এই দুইটা না, অ্যামনিওসেন্টেসিস আর হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি পিক সিস্টেলিক ভলিউমটা দেখলাম বা ভেলোসিটিটা দেখলাম, এতটুকু মনে রাখতে পারলেই হবে। এই অ্যামনিওসেন্টেসের এত জিনিস তোমাদের মাথায়ও থাকবে না এবং তোমরা উল্টাপাল্টা করবা, শুধু একটু শুনে রাখো আর কি, শুনতে তো আর দোষ নাই, জানারও কোনো শেষ নাই। তো আমরা একটু খালি এমনি শুনলাম। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাটাকে আমরা ডেলিভারি করলাম, কি করব? দেখবা আমরা যখন ডেলিভারি করি, তোমরা যখন ওটিতে থাকো, আমরা কি বলি? 2টা টেস্ট টিউব একসাথে সাথে রেডি করে রাখো। কি করবো আমরা টেস্ট টিউব 2টা দিয়ে? এবং বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে কিন্তু আমরা কট ক্ল্যাম্পিং করি, যাতে যতটুকু ব্লাড ট্রান্সফার হবে তত কিন্তু তার কি হবে? হেমোলাইসিস হবে, তত তার বিলিরুবিন বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। এই কারণে এই ক্ষেত্রে আমার ডিলেট ক্ল্যাম্পিংয়ের কোনো সুযোগ নাই। এখনকার থিওরি কি? ডিলেট ক্ল্যাম্পিং, 1 থেকে 3 মিনিট ওয়েট করো, যতটুকু প্লাসেন্টাল থেকে ব্লাড আসতে পারে আসুক। তার ফলে কি হয়? বাচ্চা যে 6 মাস, এটা ফিজিওলজিক্যাল, দ্যাটস ওয়াই আমরা তখন ডিলেট ক্ল্যাম্পিংয়ের প্রতি উৎসাহ দিই। কিন্তু আরএস নেগেটিভ মাদার, নো ডিলেট ক্ল্যাম্পিং, সাথে সাথে কট ক্ল্যাম্পিং করতে হবে। এবং এখানে যে আমরা কটটা রাখবো
অনেক বড় রাখতে বলা হয়, 50 to 20 সেন্টিমিটার মতো রাখতে হবে। কেন রাখতে হবে? হয়তো বাচ্চাটার বিলিরুবিন অনেক হাই হতে পারে, আমাদেরকে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দিতে হতে পারে, দ্যাটস ওয়াই আমাকে হচ্ছে কটটা বড় রাখতে হয়। এখন কি বলবো, দুটা টেস্ট টিউব, ইন্টার্নদের সাথে বলতে কি দুটা টেস্ট টিউব দাও সিস্টার, দুটা টেস্ট টিউব দেয়। কী করবো এই দুটা টেস্ট টিউবে? দুটা টেস্ট টিউবে আমরা ব্লাড কালেক্ট করব। থেকে কালেক্ট করব? প্লাসেন্টাল থেকে। কোন সাইড, ম্যাটার্নাল এন্ড না ফিটাল এন্ড? অবশ্যই ম্যাটার্নাল এন্ড। তুমি যদি ফিটাল এন্ড থেকে নাও তাহলে তো বাচ্চার আরও অ্যানিমিয়া ডেভেলপ করবে। আমরা ম্যাটার্নাল এন্ড থেকে নেব। কী করবো, জাস্ট স্পন্টানিয়াসলি আমরা চেষ্টা করব যে আমরা টেস্ট টিউবের 2/3 পর্যন্ত ব্লাড নিতে। দুটা টেস্ট টিউব ব্লাড নিলাম, এর মধ্যে একটা হবে অক্সালেটেড ব্লাড, কি এটার মধ্যে আমার একটা অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া আছে, ইডিটি দেওয়া থাকবে। এখন এই অক্সালেটেড ব্লাড দিয়ে কী হবে, ক্লটেড ব্লাড দিয়ে কী হবে, কোনটা কতটুকু আমাদের তো আর ওটির সময় হিসাব করা সম্ভব না, 2 ml আর 3 ml। ইউজুয়ালি আমরা কি বলি, 3 ml হচ্ছে ক্লটেড ব্লাড, 2 ml হচ্ছে অক্সালেটেড ব্লাড। হিসাব একটা সূত্র মনে রাখো, 2 ml অক্সালেটেড ব্লাড, ওখান থেকে আমরা দুইটা টেস্ট করব। দুটা টেস্ট কী করব, একটা হচ্ছে হিমোগ্লোবিন দেখব, আর একটা হচ্ছে ব্লাড স্মিয়ার করব। আর ক্লটেড ব্লাড থেকে কী করব, ওখানের থেকে আমরা অনেকগুলো টেস্ট করি। ওখান থেকে আমরা ব্লাড গ্রুপিং করি, রেটিকুলোসাইট কাউন্ট দেখি, ডায়েট কুম টেস্ট করি, সেরাম বিলিরুবিনটা কত সেটা দেখি। দেখবা আরএস নেগেটিভ মাদারদের ক্ষেত্রে আমরা সবসময় বলতে থাকি ফার্স্ট ডেতেই তার কত, বিলিরুবিন কত। অন্য বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা থার্ড ডেতে গিয়ে আমরা হিসাব করতে থাকি যে বাচ্চার বিলিরুবিনটা কত, কারণ আমরা ধরে হয়তো তার ফিজিওলজিক্যাল জন্ডিস ডেভেলপ করবে। কিন্তু যার হচ্ছে আরএস নেগেটিভ মাদার, তার বাচ্চা তো আগেই ডেভেলপ করতে পারে, সেই কারণে ফার্স্ট ডেতেই কিন্তু আমরা বিলিরুবিনটা খুব কশাসলি দেখি তার কত ডেভেলপ করতেছে। অ্যাকর্ডিং টু দ্যাট তাকে কি আমাকে ফটোথেরাপি দিতে হবে কিনা সেটাও চিন্তা করতে হবে। আচ্ছা, এখন আরেকটা ফ্যাসিলিটি আছে ট্রিটমেন্টের মধ্যে, হয়তো আমরা বাচ্চাটাকে মায়ের পেটে রেখেই ট্রিটমেন্ট করতে পারি। তার অ্যানিমিয়া ডেভেলপ করে গেছে, হেমাটোক্রিটটা 15 to 20% চলে আসছে। আমাদের চেষ্টা করতে হবে কি 40 থেকে 45, মিনিমাম 40 রেঞ্জে রাখো। যখনই হেমাটোক্রিট আমরা দেখব যে 30%-এর নিচে চলে আসছে, কর্ডোসেন্টেসিস করলাম, তখন আমাদের একটা সুযোগ হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ট্রান্সফিউশন দেওয়ার জন্য। এটা হচ্ছে একটা মডার্ন অ্যাডভান্সমেন্ট, এখন পর্যন্ত আমাদের দেশে শুরু হয় নাই। কীভাবে করা যায়, একটা করতে পারি ইন্ট্রাপেরিটোনিয়াল, আরটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার। ইন্ট্রাভাস্কুলার কীভাবে করি, আমরা আম্বিলিকাল ভেনে দিই। আর ইন্ট্রাপেরিটোনিয়াল কি আমরা বাচ্চার মানে মায়ের বাচ্চার পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে দিচ্ছি, ব্লাডটা দিচ্ছি। সে কীভাবে নিচ্ছে, পেরিটোনিয়াম থেকে কীভাবে সে হিমোগ্লোবিন ইরাথ্রোসাইটটা কালেক্ট করবে, সে কী করবে, সাব ডায়াফ্রামেটিক যে তার আমার লিমফ্যাটিক সিস্টেম আছে সেখান থেকে কিন্তু সে ইরাথ্রোসাইটগুলো নিয়ে নেবে, এবং তার হেমাটোক্রিটটা মোটামুটি অ্যাডজাস্টেড হয়ে যায়। এবং 4 সপ্তাহ পর পর আমরা করে দেখি যে হচ্ছে কিনা, মানে কারেকশান হচ্ছে কিনা, না হলে আমাকে আবার দিতে হবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে বাচ্চার ক্ষেত্রে এই যে এক্সচেঞ্জ ট্রান্সফিউশনটা, হয়তো আমার বাচ্চার বিলিরুবিনটা দেখলাম অনেক হাই হয়ে গেছে, 20 হয়ে গেছে, অথবা যে আমরা কর্ড ব্লাডটা নিচ্ছিলাম কর্ড ব্লাডে হিমোগ্লোবিনটা 11-র কম চলে আসছে। ইউজুয়ালি নিউবর্নের হিমোগ্লোবিন কত সেটা তো আমাকে জানতে হবে। নিউবর্নের হিমোগ্লোবিন হচ্ছে মোটামুটি 18 থেকে 20 থাকে। তো আমি যদি এখানে 11 পাই, তার মানে কি তার অ্যানিমিয়া অলরেডি ডেভেলপ করে গেছে, সেটাকে তো আমরা কারেকশন করতে হবে। এই জন্য আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করি। এবং যখন তোমরা ইন্টারনেটে যাবা, পেডি ডিপার্টমেন্টে দেখবা বেশিরভাগ বাচ্চারই কিন্তু যখন হাইপার বিলিরুবিনে হয়ে যায়, ইউজুয়ালি 18-20 হয়ে যাচ্ছে বিলিরুবিন, তখন কিন্তু এক্সচেঞ্জ ট্রান্সফিউশনটা করা হয়। তো আমার এটা হচ্ছে, যদি জীবনে সুযোগ থাকে এক্সচেঞ্জ ট্রান্সফিউশনটা দেখে নিবা, যদিও একটু ট্রাভেলসাম ব্যাটার, একবার হচ্ছে ব্লাডটা বের করতেছে, আবার ব্লাড দিচ্ছে, একটা ট্রাই চ্যানেল লাগাচ্ছে, 15 ml ব্লাড বের করে, 10 ml ব্লাড ইন করে, এই ট্রাভেলসাম একটা ব্যাপার। কিন্তু এক্সচেঞ্জ ট্রান্সফিউশন কিন্তু বাচ্চার জন্য খুবই হেল্পফুল। এর ফলে কি হয়, বাচ্চার অ্যানিমিয়াটা কারেকশন হয়ে যাচ্ছে। এই যে অ্যান্টিজেনগুলো ডেভেলপ ছিল বাচ্চার মধ্যে, যেটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান করবে, সেই লোডটা কমায় দিচ্ছে। সো এক্সচেঞ্জ ট্রান্সফিউশন খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমার হাইপার বিলিরুবিনের ট্রিটমেন্ট কী কী, একটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে পারি, আমরা ফটোথেরাপি দিতে পারি, ফেনোবারবিটন ইউজ করতে পারি। ফটোথেরাপি দিলে কী হয়, ফটোথেরাপি তো আমরা লাইটের নিচে রাখতেছি, লাইটের নিচে রাখলে কেন বিলিরুবিন কমে যাবে, কারণ হচ্ছে আমরা আইসোমারাইজেশন পড়ছিলাম সেই ফার্স্ট ইয়ারে থাকতে। আইসোমারাইজেশনটা কি, সে বিলিরুবিনটাকে চেঞ্জ করে লুমি বিলিরুবিন করে দেয়। মানে কি হয়, আইসোমারটা কি জাস্ট হচ্ছে একই স্ট্রাকচার একটা জায়গায় চেঞ্জ হয়ে যায়। সেটা কী হলো, বিলিরুবিন থেকে লুমি বিলিরুবিন হয়ে গেল, তার ফলে সে কনজুগেশন পাওয়ারটা বেড়ে গেল, সে ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে গেল, আমার বিলিরুবিনটা কমে গেল। এটাই হচ্ছে ফটোথেরাপির সুবিধা। তো আশা করতেছি তোমরা এখান থেকে অনেকটা হেল্পফুল হবে। তারপরও যদি কোনো সমস্যা থাকে, যে কোনো প্রবলেমে তোমরা আমাকে কমেন্ট সেকশানে লিখতে পারো, আমাকে ইনবক্স করতে পারো। আমি ইউজুয়ালি ইনবক্সগুলো দেখে একটু দেরি হয়, বাট চেষ্টা করি অ্যান্সার দেওয়ার।
আচ্ছা, একটা স্টুডেন্ট আমাকে লিখছে কিন্তু কোশ্চেনটা একটু হ্যাফাজার্ড হয়ে গেছে। যদি বাচ্চার মা যদি ও নেগেটিভ হয় এবং বাবা যদি ও পজিটিভ হয়, সেইখানে সাথে আর ইজ পজিটিভ কী লিখছে আমি ঠিক বুঝতে পারছি না। যদি তোমার মা ও নেগেটিভ হয় আর বাচ্চা ফাদার যদি পজিটিভ হয়, তার কিন্তু আর অবশ্যই চান্স আছে। আমি যেটা বললাম যে হোমোজাইগাস না হেটেরোজাইগাস, হেটেরোজাইগাস হলে তার 50, হোমোজাইগাস হলে কিন্তু তার প্রত্যেকটা বাচ্চা অ্যাফেক্টেড হবে। প্রথম ইস্যু যেটা, সে অ্যাস্কেপ করে যাবে, কিন্তু পরবর্তী ইস্যুগুলোতে কিন্তু তার ধীরে ধীরে এই যে কনজেনিটাল অ্যানিমিয়া অফ নিউবর্ন, ইকট্রাস গ্র্যাভিস নিউনেট্রাম, হাইড্রোস ফিটালিস, এই ধরনের জিনিসগুলো হতে পারে। হয়তো সে স্টিল বর্ণ হতে পারে বা আইউডি হয়ে যেতে পারে। সুতরাং এটা অবশ্যই এটা খুবই একটা প্রবলেমেটিক ইস্যু। আচ্ছা, হাজব্যান্ড যদি আরএস নেগেটিভ হয় আর ওয়াইফ যদি আরএস পজিটিভ হয়, তাহলে কিন্তু কোনো টেনশন নেই, কারণ সেটা হচ্ছে ফিটাসের উপর তেমন এফেকশন হয় না। আচ্ছা, খুব উপকৃত হবা। আর সমস্যা থাকলে তো আমাকে জানাবাই। এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। করোনার রেট খুবই বেড়ে যাচ্ছে, তো আমাদেরকে আসলে বাসায় থাকাটাই বেস্ট। আর মন খারাপ লাগলে ফ্রেন্ডরা মিলে চ্যাট করো, গল্প করো। এখন তো অনেক সুবিধা আছে, জুম ইউজ করতে পারে, করে অনেকগুলো একসঙ্গে তোমরা পুরো ক্লাসের ফ্রেন্ডরা অ্যাড হয়ে গল্প করতে পারো। তো ভালো থাকো। আর এখন হচ্ছে 9টা বাজে, খুবই একটা মানে ইম্পর্টেন্ট একটা ডিসকাশন হতে যাচ্ছে রোবেদা আমিন স্যারে। আশা করি তোমরা সবাই দেখবা এবং উপকৃত হবা। এই বলেই শেষ করতেছি। সবাই ভালো থেকো, স্টে সেফ।